আরআরবি এনটিপিসি 2025-26 সম্প্রতি ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে প্রায় লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে, বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। কিন্তু এই একটা বিষয় মাথায় রাখতে হবে, এবং এই রিলেটেড প্রচুর কোয়ারিজ আমি রিসিভ করেছি যে স্যার কোন দিকে বা কোন কোন সেগমেন্টকে আমরা ফোকাস করব। পয়েন্ট হচ্ছে, এই যে প্রশ্ন বা এই যে কোয়ারিজ, এটা ম্যাক্সিমাম কিন্তু জিজ্ঞাসা করেছে আর্টস বা হিউম্যানিটিজের স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা। মানে আর্টসের স্টুডেন্টরা ঠিক এক্স্যাক্টলি কোন কোন দিকে ফোকাস করবে বা কোন পোর্শনকে বা কোন পার্টকে মেনলি ফোকাস করবে যাতে তারা একটা হিউজ স্কোর তুলতে পারে, সেইটাই কিন্তু আমরা আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। সেশনটি যদি ভালো লাগে, যদি মনে হয় ফ্রুটফুল, একদমই ক্লাসটিকে কিন্তু শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের মধ্যে। তো চলো শুরু করা যাক আরআরবি এনটিপিসি 2025-26 এই গল্প বা এই যাত্রা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরও একটা গুরুত্বপূর্ণ পর্বে। আজকের এই পর্বে আমরা মূলত কনসিডার করব যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ আর্টসের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা ঠিক কোন কোন বিষয়কে জোর দেবে বা কোন কোন বিষয়কে বেশি করে ফোকাস করে পড়াশোনা করবে সেটা আমাদের দেখতে হবে, এবং তারা সেই পার্টিকুলার বিষয়গুলোকে ফোকাস করে যাতে তারা একটা ম্যাক্সিমাম স্কোর তুলতে পারে সেই নিয়েই থাকছে আজকের আলোচনার বিষয়। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমাদের একটুখানি প্যাটার্নটাকে দেখতে হবে, অর্থাৎ আরআরবি এনটিপিসি 2025-26 যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সেই এক্সামের প্যাটার্নটাকে আমাদের আগে একটুখানি নখদর্পণে আনতে হবে। তো যেমন আমাদের এই এনটিপিসি, সেটা গ্র্যাজুয়েট হোক বা সেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, সেখানে মূলত দুটি সিবিটি থাকে, সিবিটি 1 এবং সিবিটি 2। দুটি হচ্ছে কিন্তু আমাদের কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুট হয়ে থাকে। তো সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে আমাদের যে তিনটে সেকশন, সেই তিনটে সেকশন কিন্তু একদমই সেম, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে ম্যাথামেটিক্স এবং যেখানে রিজনিং, এই তিনটে সেকশন কিন্তু রয়েছে। যদি আমরা ম্যাথামেটিক্সের কথা বলে থাকি সেখানে কিন্তু 30 নম্বর বরাদ্দ রয়েছে, যদি আমরা রিজনিং এর কথা বলে থাকি সেখানেও কিন্তু 30 নম্বর বরাদ্দ রয়েছে। কিন্তু যদি আমরা জেনারেল অ্যাওয়ারনেস বা জি এর কথা বলি তাহলে সেখানে কিন্তু থাকছে মোটামুটি ভাবে 40 নম্বর, অর্থাৎ 40টা প্রশ্ন। তো সব মিলিয়ে 100টা প্রশ্ন, 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়ে থাকে, সময় থাকে 90 মিনিট। এটা আমি কি বললাম? এটা বললাম সিবিটি 1 এর ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে যদি আমরা সিবিটি 2 এর কথা বলি, সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু 90 মিনিটের সময় থাকে, কিন্তু সেখানে আরো বেশি করে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। মূলত আমাদের 120 নম্বরের পরীক্ষা হয় এই জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স এবং রিজনিং, এই তিনটি সেকশন মিলিয়ে। আর্টসদের যারা স্টুডেন্টরা রয়েছে বা যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ তোমরাই কিন্তু পারো এই যে জেনারেল অ্যাওয়ারনেস বা জিএ, সেই জিএতে ম্যাক্সিমাম স্কোর তুলতে। কারণ তোমরা অনেকেই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের পর 11-12-এও কিন্তু পড়ে থাকো, ইভেন অনেকে তো গ্র্যাজুয়েশনও পড়ে থাকো। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার বিষয়গুলো বা এই পার্টিকুলার সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমাদের জন্যই থাকছে কিন্তু এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ। তো সকলকে বলে রাখি যে এই যে সিবিটি 1 কিংবা সিবিটি 2, দুটো সিবিটির ক্ষেত্রেই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা সাংঘাতিক রোল প্লে করে থাকে, অর্থাৎ এটি কিন্তু একটি গেম চেঞ্জিং সেকশন বলতে পারো। ঠিক আছে? তো যেটা মূলত থাকছে আমাদের আর্টসের ছাত্রছাত্রীদের জন্য, এবং সেটা আর্টসের ছাত্রছাত্রীরা ভালো করে কিন্তু বেনিফিটেড হবে। যদি আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কথা বলে থাকি তাহলে জেনারেল অ্যাওয়ারনেসে সবথেকে বেশি করে জোর দিতে হবে, এবং যেখানে সে একই বিষয় অর্থাৎ ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, ইকোনমি মানে অর্থনীতি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, এই বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হয় বা এই বিষয়গুলো আমাদের পড়তে হয়।
তো যারা হিউম্যানিটিজ বা আর্টসের স্টুডেন্টরা রয়েছে বা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকো, কারণ তোমরা অলরেডি মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছো। মাধ্যমিক পর্যন্ত আমাদের যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে বা কমার্স স্ট্রিমে রয়েছে কিংবা আর্টস স্ট্রিমে রয়েছে, তারা সকলেই একই বিষয় পড়ে থাকে ঠিকই, কিন্তু মাধ্যমিকের পর থেকে তারা আর এই হিউম্যানিটিস বা আর্টসের যে সাবজেক্টসগুলি রয়েছে সেগুলোকে কিন্তু আর পড়ে না, সেগুলোকে নিয়ে নাড়াঘাটাও করে না। তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে, তাদেরকে আবার যখন প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করে তারা, তখন আবার সেগুলোকে পড়তে হয়। তো যারা আর্টসের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এদিক থেকে এক পা এগিয়ে রয়েছো, এক ধাপ এগিয়ে আছো। তো ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান এগুলো তোমরা আগে থেকেই পড়েছো, তো এখানে জাস্ট একবার ঝালাই করে নেওয়া, আর কিচ্ছু নয়। এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই যে বিষয়গুলি রয়েছে, এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকলকেই নতুনভাবে পড়তে হয় ঠিকই, বাট স্ট্যাটিক জিকে সে তো একই বিষয়, সেটা আমরা সেই অনেক ছোটবেলায় পড়ে থাকি। সাধারণ জ্ঞান ছোট ছোট পাতলা বই থাকতো স্কুলে, সেই বইগুলো থেকে আমরা যা যা পড়েছি এখানেও সে একই জিনিস পড়তে হচ্ছে, আলাদা করে কিছুই নয়, জাস্ট একবার করে রিভিশন, 2-3 বার করে জাস্ট রিভাইজ করো, ঠিক আছে। যদি আমরা বলে থাকি যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন কোন বিষয় মানে আমাদের কোন কোন বিষয়গুলো বা কি কি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। যেমন ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে যদি আমরা প্রথমে হিস্ট্রিকে কনসিডার করে থাকি, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের 3টে সেগমেন্ট ভাগ থাকে, যেমন থাকছে প্রাচীন, মধ্য এবং থাকছে আধুনিক ভারতের ইতিহাস। এবং এই আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে অবশ্যই করে থাকছে কিন্তু স্বাধীনতা আন্দোলন, যেটা ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আমাদের প্রেজেন্ট ট্রেন্ডে কিন্তু জিজ্ঞাসা করছে। অর্থাৎ 2024-এর যে পরীক্ষা হয়েছে সেই 2024-এর পরীক্ষায় কিন্তু রীতিমতো জিজ্ঞাসা করা হয়েছে বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। যদি তোমরা ইন্ডিয়ান পলিটির কথা বলো, তার ভারতীয় সংবিধান, তো ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে কিন্তু সংবিধানের যে বৈশিষ্ট্য সেই সংবিধানের বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকছে ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লিয়ামেন্ট, ফান্ডামেন্টাল ডিউটিস, এই প্রত্যেকটা যে বিষয় এগুলো অলরেডি আমাদের করা, আমাদের আরেকবার রিভাইজ করতে হবে। এই টপিকগুলোই আমাদের নর্মালি ইম্পর্টেন্ট চলে আসে, আর্টিকেলস মানে পার্টস, স্কেডিউল, ধারা, ঠিক আছে এইগুলো। যদি আমরা চলে আসি ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে, ভারতীয় ভূগোলের ক্ষেত্রে, তাহলে ভারতীয় ভূগোলের ক্ষেত্রে চলে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকস, সেই গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু হচ্ছে নদী, পর্বত, মালভূমি, এই বিষয়গুলি বা এই টপিকগুলো থাকছে। এখানে এক্সট্রা হিসেবে ভারতীয় জলবায়ু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, রীতিমতো পরীক্ষায় আসা মানে আমাদের টপিকের মধ্যে পড়ছে, ট্রেন্ডিং টপিকের মধ্যে কিন্তু পড়ছে। অন্যদিকে যদি আমরা ইন্ডিয়ান ইকোনমির কথা বলে থাকি, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কি কি পড়তে হতে পারে আমাদের, ইনফ্লেশন, জিডিপি, বাজেট, ঠিক আছে, তারপর আমাদের ব্যাংকিং এর পোর্শন, অর্থাৎ ভারতের যে ব্যাংক ব্যবস্থা, সেই ভারতের ব্যাংক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি তোমরা দেখবে আমার এই চ্যানেলে ক্লাস করানো রয়েছে, একবার দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, ভিডিও সেকশনের মধ্যে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে এটি। যদি আমরা আমাদের জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বলি, জেনারেল সায়েন্স দেখো, সেই তো আমরা ক্লাস 9-10 অবধি তো পড়েছি জেনারেল সায়েন্স, সেখানে তো আমাদের ফিজিক্যাল সায়েন্স ছিল, লাইফ সায়েন্স ছিল। তো এই যে ফিজিক্যাল সায়েন্স, সেই ফিজিক্যাল সায়েন্সটাকেই তো আমাদের বাইফার্কেট করা হয়েছে ফিজিক্স আর কেমিস্ট্রিতে, তাই না, আমাদের এই কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে বা ক্লাস 11-12 থেকে। তো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো অলরেডি আমাদের পড়া, তো সেই একদমই বেসিক যেগুলো রয়েছে, মানে যদি এনসিইআরটি ভালো করে পড়তে পারো তাহলে তো খুবই সুবিধা, খুবই ভালো। সেখানে ক্লাস 6 থেকে যে ক্লাস 10 পর্যন্ত সেগুলোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, আর সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো একদমই বেসিক জিনিস যেটা ক্লাস 6-10 এই যে লেভেল বা এই যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মধ্যেই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলি আমাদের অবশ্যই করে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা স্ট্যাটিক জিকে দেখে নিলাম, চলে আসছি আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্সে মূলত আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইকোনমি, বাজেট, স্পোর্টস, অ্যাওয়ার্ড, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং অবশ্যই করে রেলওয়ে রিলেটেড যে নিউজ, সেটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখবে যে রেলওয়েজ কিন্তু আমাদের প্রেজেন্ট ট্রেন্ডকে ফলো করছে,
রেলওয়েজ কি করছে, রেলওয়েজ আমাদের রীতিমতো প্রেজেন্ট যে ট্রেন্ড সেই প্রেজেন্ট ট্রেন্ডকে ফলো করছে, প্রেজেন্ট ট্রেন্ড প্রেজেন্ট নিউজকে ফলো করছে। প্রেজেন্ট নিউজ বলতে রীতিমতো ঘটে যাওয়া একদম রিসেন্টলি। ধরো যদি তোমাদের আমাদের এক্সাম যদি হয়ে থাকে 2025-এর, যদি তোমাদের এক্সাম হয়ে থাকে আমাদের মার্চ মাসে, তাহলে তোমাকে রীতিমতো জানুয়ারি 2026 পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে পড়তে হবে। তো অবশ্যই সেই কারণের জন্য আমি রেখেছি তোমাদের 2025-26 এই কারণেই কিন্তু রাখা। ঠিক আছে, একদম লেটেস্ট নিউজ থেকে কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবে এবং সেটা করেও থাকছে। তো আলটিমেটলি দেখো, যদি আমরা আর্টসের ছাত্রদের কথা বলি বা ছাত্রছাত্রীদের কথা বলি, তাদের টার্গেট হচ্ছে একটি, সেটা কি, যেই জেনারেল অ্যাওয়ারনেস থেকে না রীতিমতো যদি তোমরা 30 থেকে 35 নম্বর তুলে ফেলতে পারো তাহলে তো কেল্লা ফতে, জাস্ট কেল্লা ফতে। ঠিক আছে, কারণ এই জেনারেল অ্যাওয়ারনেস এই সাবজেক্টটাই হচ্ছে আলটিমেটলি গেম চেঞ্জার, আলটিমেটলি হচ্ছে এটাই মেন রোল প্লে করে থাকে, যেখানে প্রায় 30 থেকে 35 নম্বর যদি তোমরা ক্যারি করে ফেলো আউট অফ 40, তাহলে তোমাদের যে বাকি যে সেকশনগুলো রয়েছে সেখান থেকে যদি মানে হালকা করে যদি কমও হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই। চলে আসছি আমরা রিজনিং এর ক্ষেত্রে। এটা তো সকলেরই পারা উচিত এবং সকলে পারো, এটা আমি মানে ধারণা রয়েছে আমার, রাইট, এবং সেটা আমি বিশ্বাস করি সকলে পারবে। কারণ যদি তোমরা একটু বুদ্ধি খাটাও, যদি তোমাদের হাতে মানে যদি তোমাদের আমাদের নিয়মগুলো যদি বুঝতে পেরে যাও তাহলেই কেল্লা ফতে। তাহলে কারণ এই যে রিজনিং হচ্ছে খুবই স্কোরিং, আর্টস ব্যাকগ্রাউন্ড, নন আর্টস ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং কমার্স ব্যাকগ্রাউন্ড সকলের জন্য কিন্তু এই রিজনিং হচ্ছে একটি স্কোরিং সাবজেক্ট, স্কোরিং সেকশন। এখানে সকলে কিন্তু পারবে, এটা আমি শিওর। যেখানে তোমাদের টার্গেট কিন্তু অবশ্যই করে করো আউট অফ 30 রীতিমতো 27 প্লাস, 27-এর বেশি তোমরা যাতে স্কোর তোলো, 27 প্লাস। ঠিক আছে, যদি তোমরা একটু প্র্যাকটিস করো, যদি তোমরা নিয়মগুলোকে জানো, তাহলেই কিন্তু এই স্কোর তোলা কোনো ব্যাপারই নয়। তো রিজনিং এর ক্ষেত্রে আমাদের এই যে বিষয়গুলো রয়েছে, বা এই যে টপিকসগুলি রয়েছে, এই টপিকসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। ঠিক আছে, এবং আবারও বলছি, প্রেজেন্ট যে প্যাটার্ন সেই প্রেজেন্ট প্যাটার্নকে ফলো করতে হবে। আর এই প্রেজেন্ট প্যাটার্নকে ফলো করার জন্য অবশ্যই করে কিন্তু রীতিমতো মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, রীতিমতো মক টেস্ট দিতে হবে, মেমোরি বেসড পেপার সলভ করতে হবে এবং পাশাপাশি পিওয়াইকিউজ তো সলভ করতেই হবে। এবার আসি যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে সকলের ভয়ের বিষয়তে, অর্থাৎ ম্যাথামেটিক্স। এখানে অনেকেই কিন্তু স্কোর তুলতে পারো না। কেন পারো না জানো? তার কারণ হচ্ছে ফর্মুলাতে তো স্যার আমাদের ভয় রয়েছে, স্পিডটা স্যার উঠছে না বাকিদের মতো, এটাই হচ্ছে তোমাদের মেইন বিষয় ম্যাথসের ক্ষেত্রে, যার জন্যই অনেকে পিছিয়ে থাকো এই ম্যাথসের ক্ষেত্রে। তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা এই দুটোর ওপরে ভালো করে কাজ করো না, তাহলে ম্যাথসের ক্ষেত্রে আর কোনো ভয়ই থাকছে না। আর এই ম্যাথামেটিক্সটাকে রীতিমতো স্মার্টলি আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শর্টকাট মানে সমস্ত ম্যাথসের শর্টকাট ইউজ করো না, কিছু কিছু ম্যাথসের শর্টকাট ইউজ করো যেগুলো একদম চটজলদি হয়ে যাচ্ছে। কিছু কিছু ম্যাথস তোমার যদি তোমার মনে হয় যে না এগুলো আমাকে ট্র্যাডিশনাল মেথডে আমাকে ফলো করে তবে আনসার করতে পারবো, তাহলে তাই করো, কোনো অসুবিধা নেই। তবে যেই মেথডটাকে তুমি ফলো করছো সেটাকে একটু ফাস্ট করতে হবে, এটাই যা। আর এই ফাস্ট তখনই পসিবল যখন যদি তুমি এটাকে মানে যদি তুমি ম্যাথসটাকে ভালো করে প্র্যাকটিস করো। তো তোমাকেই বলছি, তোমাকেই বলছি, যদি তোমার মনে হয় যে আমার স্যার ম্যাথসে খুব উইক, যদি ম্যাথসে আমার খুব দুর্বল, আমার স্পিড আসছে না, ফর্মুলা মনে থাকছে না, কোনো অসুবিধে নেই। ফর্মুলার প্রচুর রয়েছে গুগলে, সেগুলোকে দেখো, সেগুলোকে নোট ডাউন করো, সেগুলোকে বারবার করে রিভাইজ করো, পাশাপাশি প্র্যাকটিস করো। ঠিক আছে, তো দেখো আমাদের এই আরআরবি এনটিপিসির ক্ষেত্রে ম্যাথস কিন্তু খুব একটা বেশি টাফ একদমই নয়। এটা এসএসসি সিজিএল নয়, বা এটা আমাদের ইউপিএসসি সিস্যাট পেপারও নয়। এটা হচ্ছে সিম্পল আরআরবি এনটিপিসি, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের, সেটা বোথ CBT 1 CBT 2। ম্যাথস একদমই টাফ কোশ্চেন আসে না, ঘুরিয়ে দিতে পারে বাট ফ্ল্যাট কোশ্চেন আসে। ঠিক আছে, এবং
সিলেক্টিভলি কিন্তু করতে হবে আমাদের, ঠিক আছে? সব পড়ে গেলাম বা সব প্র্যাকটিস করে গেলাম সব চ্যাপ্টার, সেটা করলে চলবে না। একদম আমাদের স্মার্ট ওয়েতে কিন্তু পড়তে হবে। তো ম্যাথসের জন্য আমি তোমাদের যে যে টপিকগুলো রেখেছি, যেই টপিকগুলো থেকে মেনলি তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে, সেগুলো হচ্ছে এই টপিকগুলো। কি কি রয়েছে? নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এবং অবশ্যই করে থাকছে ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? মূলত এই যে টপিকগুলি রয়েছে, এই টপিকগুলিকে ভালো করে পড়ো, ভালো করে রিভাইজ করো, তাহলেই হয়ে যাবে। তোমাদেরকে একটু আমি টাইম ম্যানেজমেন্ট একটু বলে রাখি যে এইভাবে তোমরা বা যে ডেলি টাইম তোমরা এইভাবে কিন্তু মেনটেন করে রাখতে পারো। ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য অবশ্যই করে টাইম দাও 2.5 থেকে 3 ঘন্টা। ঠিক আছে? কারণ যেহেতু আর্টসের স্টুডেন্ট তোমরা পারবে, তো তোমাদেরকে অবশ্যই করে আরো এগিয়ে যেতে হবে। আর এই এগোনোর জন্য 2.5 থেকে 3 ঘন্টা যদি তোমরা ডেডিকেটেড ওয়েতে দাও, ডেডিকেটেড ওয়েতে যদি ফলো করো, তাহলে কোনো ব্যাপারই না, ইজিলি হবে। ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 2.5 থেকে 3 ঘন্টা সময় রাখতে পারো, রিজনিং এর জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখতে পারো, ম্যাথসের ক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখো। কারণ যেহেতু তোমাদের ম্যাথসটাই উইক, ম্যাথসের ব্যাকগ্রাউন্ড নেই, সেই কারণেই বলছি যে ম্যাথসের ক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টাকে রাখো সময়। আর অবশ্যই করে 1 ঘন্টা রাখো ফর রিভিশন এবং এমসিকিউজ প্র্যাকটিস। ঠিক আছে? এটা তোমার ডেইলি আমি তোমাদের টাইম ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবার তোমাদেরকে একটু স্ট্র্যাটেজিটা বলি। ঠিক আছে? তো আমি তোমাদের স্ট্র্যাটেজিটাকে 3টে পার্টে আমি ভাগ করেছি: ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি। ঠিক আছে? যেহেতু তোমাদের স্ট্রং জোনটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সেইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। কেন? একবার রিভাইজ করলেই কিন্তু হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা আনসার করতে পারবে, স্কোর তুলে নিতে পারবে। ঠিক আছে? 40-এর মধ্যে। তো তার জন্য তোমাদের ডেইলি স্ট্যাটিক এবং যে কারেন্ট মিক্স, সেগুলোকে পড়তে হবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তার সঙ্গে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা রয়েছে, রিলেট করে কিন্তু পড়ে ফেলো এবং রিভাইজ করো। সঙ্গে উইকলি ফুল, মানে সারা সপ্তাহ জুড়ে পড়লে এবং সারা সপ্তাহে তুমি যে যে জিনিসগুলো পড়লে বা যে যে টপিকটা পড়লে, সেটাকে ভালো করে রিভাইজ করো, ফুল জিয়ে রিভিশন করো। ঠিক আছে? সেকেন্ড প্রায়োরিটিতে চলে আসো কিন্তু রিজনিং এ। ফুল স্কোর মানে করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, একটা স্কোরিং সাবজেক্ট, রাইট? তো তার জন্য কি করতে হবে? টাইমার ধরে রীতিমতো প্র্যাকটিস করো, টাইমার ধরে প্র্যাকটিস করো। এবং সঙ্গে অবশ্যই করে কিন্তু আমাদের যে শর্টকাট ট্রিক্স রয়েছে রিজনিং এর ক্ষেত্রেও, শর্টকাট যে ট্রিক্স রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, নিজে নিজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, কোনোদিন দেখবে আর ভুল হচ্ছে না। আর থার্ড প্রায়োরিটি হিসেবে তোমাদের জন্য আমি রেখেছি আমাদের ম্যাথামেটিক্স, এবং যেখানে একদমই টপিক লিমিট করো, প্র্যাকটিস বেশি করো, একই টপিকের উপর 10-12 বার প্র্যাকটিস করো। ঠিক আছে? একই অঙ্ক 10-12 বার প্র্যাকটিস করো, পুরো একদম ঠোঁটস্থ করে ফেলো একদমই সেই সেম টাইপের ম্যাথস। ঠিক আছে? সেই জন্যই তোমাদের বারবার বলছি যে ম্যাথস কিন্তু আমাদের কি করতে হবে? ম্যাথস আমাদের স্মার্টলি পড়তে হবে, স্মার্টলি, একদমই স্মার্ট ওয়েতে। তার জন্য লিমিটেড টপিকস রাখো, মানে একদম প্র্যাকটিসটাকে বেশি করো, সঙ্গে কিন্তু অ্যাকিউরেসিটাকে বেশি রাখতে হবে বা মেনটেন করতেই হবে। ঠিক আছে? এবং সঙ্গে অবশ্যই করে যে ফর্মুলা নোটবুক, সেই ফর্মুলা নোটবুককে তো তোমার কাছে রাখতেই হবে। ফর্মুলা নোটবুককে রাখো এবং সেই ফর্মুলা নোটবুকগুলোকে জাস্ট চোখ বোলাও, সেখানে কি কি ফর্মুলা কোথায় ইউজ হতে পারে আর কি রকমভাবে ইউজ করা যেতে পারে, সেগুলোকে ভালো করে ভাবো, চিন্তা ভাবনা করো। ঠিক আছে? মেনলি মানে প্রথম প্রায়োরিটিতে জিএ কে রাখো অবশ্যই করে, যেহেতু তোমাদের কাছে এটা একটা স্কোরিং, তোমাদের কাছে এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারো। ঠিক আছে? যেই মিস্টেকগুলো তোমরা একদমই করো না, সেগুলোর মধ্যে অবশ্যই করে হচ্ছে ম্যাথসে বেশি সময় দিয়ে জিএ ইগনোর করা। না, একদমই নয়। জিএ যদি একবার ইগনোর করে ফেলো, সেটা কিন্তু আর করলে হবে না। কেন? তার কারণ জিএ যদি একবার ইগনোর করে দাও, জিএ ভুলতে শুরু করবে। আর জিএ যদি ভুলতে শুরু করো, তাহলে কোশ্চেন আনসার অ্যাটেন্ড করবে কি করে? তার থেকে বেটার জিএতে ইগনোর না করে জিএ ভালো করে পড়ো, কম প্রায়োরিটি দিয়ে ম্যাথসটাকে করো, কিন্তু ম্যাথসটাকে করো। ঠিক আছে? ইগনোর আমি করতে বলছি না। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স শেষ 1 মাস রেখে দেবে না, একদমই নয়। কারেন্ট অ্যাফেয়ার্স একদমই শেষে পড়বো পুরো এক গোটা মানে বছরের, কোনোদিন পসিবলই না, মনে থাকবে না। আরে আমাদের তো কম্পিউটার নয়, সিপিইউ নয়, আমাদের হচ্ছে হিউম্যান ব্রেন, ক্যাপাসিটি থাকে একটার, তাই না? তো বেটার প্রত্যেক দিন করে পড়ো, যাতে সেই লোডটা লাস্ট মোমেন্টে না হয়। ঠিক আছে?
আর থাকছে মক টেস্ট না দেওয়া, এটা তো মানে একদম বোকামির কাজ। মক টেস্ট অবশ্যই করে সকলকে দেওয়া উচিত এবং সেটা ভালোভাবে দেওয়া উচিত, অরিজিনাল রিয়েল এক্সামকে মাথায় টার্গেট করে দেওয়া উচিত, ঠিক আছে? তবে আলটিমেটলি তোমাদের যেটা মানে একদম ফাইনাল ট্রুথ, সত্যি কথা, সেটা কি, আর্টসের যারা স্টুডেন্টরা রয়েছে বা হিউম্যানিটিজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা যদি জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিংকে স্ট্রং করে ফেলো না, তাহলে ম্যাথস অ্যাভারেজ হলেও তোমরা একটা গুড স্কোর করে তুলতে মানে করে আসতে পারবে আমাদের একদমই অরিজিনাল এক্সামিনেশনে, ঠিক আছে? কারণ এই যে আরআরবি এনটিপিসির এক্সামিনেশন রয়েছে বোথ গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তাহলে সেখানে তোমরা আলটিমেটলি হচ্ছে সেটা নলেজ এবং পাশাপাশি অ্যাকিউরেসি, এই দুটোর ওপর বেস করা, অঙ্কের ওপর বেস করা নয়। অ্যাকিউরেসি মেনটেন করো, নলেজটাকে প্রোভাইড করো, ডান। তো বেটার মানে আমি ওই জন্য তোমাদের একটা সাজেশন দিচ্ছি, জেনারেল অ্যাওয়ারনেসকে বেশি করে জোর দাও, রিজনিংকে বেশি করে জোর দাও, 40 আর এদিকে 30, মোট 70 হয়ে গেল অটোমেটিক্যালি। তুমি যদি পুরো স্কোর যদি তুলে আসতে পারো তাহলে তো খুবই ভালো, 70 হয়ে গেল। ম্যাথসের ক্ষেত্রে 30-এর মধ্যে মানে ভালোভাবে স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করলে 20 তো ইজিলি উঠে যায়, হয়ে গেল তোমার কাছে 90, আর কি চাই? আর এটা তোমাদের অবশ্যই করে কাট অফের থেকে অনেকটাই বেশি, ঠিক আছে? তো ডেফিনেটলি এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজি ওয়েতে পড়তে পারো, বা তোমাদের নিজেদের স্ট্র্যাটেজি থাকতেও পারে, সেটাকে তোমরা কিন্তু ফলো করতে থাকো, ঠিক আছে? তোমাদের জন্য আমরা অবশ্যই করে অলওয়েজ পাশে রয়েছি, সাথে রয়েছি। মনে হয় যদি তোমাদের আমাদের সঙ্গে যুক্ত হতে, ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারো। এটি হচ্ছে আমার নাম্বার, যে নাম্বারটা আমি লিখছি 9836778123। এই নাম্বারটি এখানে তোমাদের আমি লিখেও রেখে দিয়েছি। এই যে নাম্বারটি, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো যদি তোমাদের কোনো হেল্প লাগে, অবশ্যই আরআরবি এনটিপিসি গ্রুপ ডির ক্ষেত্রে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। আদারওয়াইজ যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও পেইড ব্যাচে, ডেফিনেটলি 8240968588, এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করে নিতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো। এটি আমাদের অ্যাডমিশন টিমের নাম্বার, ঠিক আছে? তোমাদের পথের বা তোমাদের সাফল্যের দিশার হিসেবে কিন্তু আমরা অলওয়েজ তোমাদের পাশাপাশি রয়েছি, সঙ্গে রয়েছি, সাথে রয়েছি। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো ডেফিনেটলি কমেন্ট সেকশনে, যে আদৌ এটা কি ফ্রুটফুল হলো, না তোমাদের আরও কোনো কিছু সাজেশন দরকার। এবং যদি মানে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।